নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। একটা বছর শেষ হতে চলল, কিন্তু প্রায় নিঃশব্দে এক ফ্যাসিস্ট রাজ কায়েম হচ্ছে আমাদের দেশে। 2023 নয়তো যেন 1933। দুনিয়া জোড়া ফ্যাসিবাদের উত্থান, দক্ষিণপন্থার উত্থান, সেই কথাই মনে করাচ্ছে। দুনিয়া জোড়া মানুষের রং আলাদা হতে পারে, ভাষা আলাদা হতেই পারে, খাবার হ্যাঁ তাও আলাদা হতেই পারে, কিন্তু মানুষের সমাজ, দেশ, রাষ্ট্র, আইন, বিচার এসব ব্যবস্থা খুব আলাদা কিছু না। কারণ শুরুটা তো একই জায়গায়, তাই না? ব্রহ্মা জানেন গোপন কর্মটি বলে ব্রহ্মা বসলেন, ঠ্যাং মাথা হাত হৃদয় পাকস্থলী আর যৌনাঙ্গ নিয়ে, তারপর টপাটপ মানুষ তৈরি করে ছুঁড়ে ফেলে দিতে থাকলেন পৃথিবীর এক জায়গায়। এইভাবে তো অ্যাটলিস্ট আমার আপনার উদ্ভব হয়নি। আমাদের গবেষণা বিজ্ঞান বলেছে কিভাবে এককোষী প্রাণ এলো পৃথিবীতে, তারপর কোষ বিভাজন, তারপর ক্রমশ প্রোটোজোয়া, পরিফেরা, সিলেন্টারেটা, মালাস্কা, রেপটাইল, অ্যাম্ফিবিয়া ইত্যাদি হয়ে টয় আমরা এই হোমোস্যাপিয়েন। বজরংবলী কিনা জানি না, কিন্তু সাধারণ বানর থেকে মানুষের উৎপত্তির ইতিহাস আমরা জানি। সেই গুহা মানুষ খুব আলাদা কিছু ছিল না। একইভাবে সম্পদের আবিষ্কার আর দখল হয়, একইভাবে জমি দখল হয়, একইভাবে রাজা শাসনে বসে ব্রাহ্মণ মন্দিরে, একইভাবে বেনিয়ারা এক দেশ থেকে এক দেশে বাণিজ্যে, একইভাবে শ্রম এবং শোষণ। তারপর ধীরে ধীরে গণতান্ত্রিক বোধ ব্যবস্থা, রাষ্ট্রচালনায় গণতন্ত্র এসব আসতে থাকে। যখন আমাদের দেশের জনপদগুলো হাত তুলে রাজা নির্বাচন করত, তখনই পৃথিবীর আরেক প্রান্তে বসে অ্যারিস্টটল লিখছেন, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল। অর্থনৈতিক ব্যবস্থাও পৃথিবীতে খুব একটা আলাদা কিছু নয়। জমিদারি প্রথা, রাজারা চলে যাবার পরে পুঁজি এই বিশ্বে চালিকা শক্তি হয়ে ওঠে। আর এক সুষ্ঠু বিলি বন্দোবস্তের জন্য ভেতরে যতই অসাম্য থাকুক না কেন, ওপরে এক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই তার প্রয়োজন। সেভাবেই বিভিন্ন রাষ্ট্র গড়ে উঠতে থাকলো। পুঁজির নিজেদের লড়াইও চলছিল, দুনিয়া দখলের লড়াইও চলছিল। যাদের নিজেদের দেশে গণতন্ত্র, এমনকি সাম্যের কথাও লেখা ছিল, সেই ব্রিটিশ বা ফ্রান্সের কলোনি ছিল শোষণের ডেরা। কিন্তু ফাঁসি দেওয়ার আগে বিচার হতো। ক্ষুদিরামেরও হয়েছে, ভগৎ সিংয়েরও হয়েছে। সে বিচারকে আপনি যতই ভুল এক পেশে বলুন না কেন, কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে আরেক ভাবনা চিন্তা গজিয়ে উঠতে থাকলো দেশে দেশে। এমন নয় যে তারা একে অন্যের সঙ্গে প্ল্যান করে এসব করছিল, না তেমন নয়, কিন্তু কাজটা আদতে হচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধ, তারপরেই ভয়ঙ্কর আর্থিক মন্দা, চাকরি নেই, আজ এক শাসক কাল আরেকজন। সেরকম সময় বেনিতো মুসোলিনি ইতালিতে একটা দর্শনকে বেশ পাকাপোক্ত করার কাজ করে যাচ্ছেন। ফ্যাসিস্ট দর্শন, ফ্যাসিজম। ফাঁসিও কথা থেকে এসেছে, বেশ কিছু লাঠি একসঙ্গে বাঁধা, তাকে বলে ফাসিও ইতালিতে। বেশ কিছু সমমনোভাবাপন্ন মানুষের সংগঠনকে ফ্যাসিস্ট। ওধারে সোভিয়েতে সেই 1905 থেকে রেভলিউশন, লাল ঝান্ডা, শ্রমিক শ্রেণীর লড়াই ইত্যাদি কথাগুলো ছড়িয়ে পড়ছে। পৃথিবীতে রেভলিউশন মানে পরিবর্তনকামী মানুষ। তো ইতালিতে পার্টিও ন্যাশনালে ফ্যাসিস্তা, ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি পিএনএফ তৈরি হলো। পার্টি ছিলই, একটু নাম বদলে বেনিতো মুসোলিনি তার মাথায় বসছেন 1919। প্রবল ঘেন্না কমিউনিস্টদের, লিবারেলদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। তাদেরই একজন বেনিতো মুসোলিনি, প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা এক সৈনিক। এসেই শ্রমিকদের জন্য 8 ঘন্টা শ্রম, তাদের মিনিমাম ওয়েজ চালু করলেন। যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের শাস্তি,
ধর্মীয় সম্পত্তির অবলোপের নির্দেশ দিলেন, আর তার সঙ্গে তাদের জাতি সবচেয়ে ভালো, বাকিরা নিম্ন শ্রেণীর মানুষ, তারাই আসল উচ্চ বংশের, বাকিরা নিম্ন শ্রেণীর মানুষ, এই প্রচারও শুরু করলেন। কিন্তু তাতে তো দেশের গরিষ্ঠাংশ মানুষের কোনো সমস্যা ছিল না। মুসোলিনি ক্ষমতা পেলেন, এবার শ্রমিক ধর্মঘট ভাঙার জন্য তাদের গুন্ডাদেরই ব্যবহার হলো। ফ্যাসিস্ট ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ফুলে ফেঁপে উঠতে লাগলো, চার্চ হয়ে উঠতে থাকলো রাষ্ট্রের ধামাধরা। একই গল্প জার্মানিতেও। ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাজি পার্টির দায়িত্বে এলেন হিটলার। তারপর বেকারি, মূল্যবৃদ্ধি, ব্যাংক ফেল, সব কিছুরই মূলে ওই ইহুদিরা বলে জার্মানদের সঙ্গে নিয়ে আস্তে আস্তে ক্ষমতায়। কিছুদিন পর হিটলার আর ভগবানে কোনো তফাৎ নেই। তারপর প্রথমে কমিউনিস্ট, তারপর ইহুদি, তারপর ডেমোক্র্যাট, লিবারেল ডেমোক্র্যাট, এবং শেষ পর্যন্ত যে কোনো মানুষ যে এক চুল বিরোধিতা করবে তাকেই শেষ করো। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। পৃথিবীর শাসন ব্যবস্থায় এই ফ্যাসিজম বহুভাবে এসেছে। কখনো মিলিটারি ডিক্টেটর হিসেবে, কখনো ব্রুট মেজরিটি পাওয়া কোনো দলের নেতার ছদ্মবেশে এসেছে। এবং তাদের প্যাটার্ন আলাদা নয়, তাদের আসার কিছু লক্ষণ আছে, তাদের মধ্যে বেশ কিছু মিল থাকবে। আমি একে একে সেই লক্ষণগুলো বলে যাচ্ছি। যে যে জায়গাগুলো মিল পাবেন লিখতে থাকুন বা মাথায় রাখুন। দুনিয়া জোড়া শাসন ব্যবস্থায় এই লক্ষণ যখনই এসেছে তখনই ফ্যাসিবাদ নেমে এসেছে, অন্তত চেষ্টা করেছে। এক, যিনি সরকারের মাথায় থাকবেন তিনি দলের একচ্ছত্র নেতা হবেন। আরো 10টা 12টা 16টা নেতা থাকতেই পারে, কিন্তু ওই একজন নেতার ওপরে কেউ না তার রাজনীতির গুরুদেব না। হিটলারকে এই নাজি দলে টেনে আনলেন অ্যান্টন ড্রেক্সলার। ইহুদিরাই যে শত্রু এই তত্ত্ব এনার কাছ থেকেই তিনি জানলেন। তারপর ধীরে ধীরে দলের শীর্ষ নেতৃত্বে, তখন ড্রেক্সলার একা, নিঃসঙ্গ। তারপর জার্মানির ক্ষমতায় এলেন হিটলার। ড্রেক্সলার একলা বসে মদ খাচ্ছেন। আহারে, কারুর কথা মনে পড়ছে, বয়স হয়ে গেছে, একলা পড়ে গেছেন, দলের কোনো কাজে তাকে ডাকাও হয় না। ডায়েট্রিক এখার্ট, এনার থুল সোসাইটি হিটলারের দর্শনের মূল উৎস। হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্পের 2য় খণ্ড এনাকেই উৎসর্গ করা। কিছুদিন পর ইনিও বাদের তালিকায়। অবশ্য মারা যাবার পর সমাধিস্থল বানিয়েছিলেন আরেকজনের নাম না করলেই নয়, আর্নেস্ট রোম। ইনি জার্মান মিলিটারি অফিসার ছিলেন এবং ওই শুরুর দিনগুলোতে হিটলারের বডিগার্ড, স্টর্ম স্ট্রুপার বা ঝটিকা বাহিনী তৈরি করেছিলেন। তারা সারা দেশে হিটলারের হয়ে মানুষ পেটাতো, ইহুদি পেটাতো। এই আর্নেস্ট রোমের সামনে একটা পিস্তল রেখে বলা হয়েছিল, হয় নিজেকে নিজে গুলি করে মারো, না হলে বিশ্বাসঘাতক হিসেবে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হবে। উনি প্রথমটা বেছে নিয়েছিলেন। একই ঘটনা ঘটেছিল 2য় বিশ্বযুদ্ধের অবিসংবাদিত জেনারেল রোমেলকে নিয়ে। মানে একজন নেতা তার একটা কথা, একটা সিদ্ধান্ত, একটা আচরণ নিয়ে প্রশ্ন তো দূরের কথা, একটা কথাও বলা যাবে না। মিল পাচ্ছেন? 2, দেশপ্রেম নয়, উগ্র জাতীয়তাবাদ। রবি ঠাকুর এক চিঠিতে লিখেছিলেন, হীরের দামে ঠুনকো কাজ কিনতে আমি নারাজ। জীবদ্দশায় মানবতার উপর দেশপ্রেমকে তাই ঠাঁই দিতে চাই না। রবি ঠাকুর বলেছে তো কি? এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করা মোদিজি অন্যরকম ভাবতেই পারেন, যেমনটা ভেবেছিলেন হিটলার বা মুসোলিনি, বা যেটা ফ্যাসিজমের প্রথম কথা। চাকরি নেই, সিয়াচিনে জওয়ান লড়ছে, মূল্যবৃদ্ধি,
পাকিস্তান মুর্দাবাদ, চিকিৎসা পাচ্ছেন না, সার্জিক্যাল স্ট্রাইক তো হচ্ছে। খেতে পান না পান, চাকরি পান বা না পান, দেশ নিয়ে কোনো কথা বলা যাবে না। রাহাত ইন্দোরি তার শায়েরিতে বলেছিলেন, सरहदों पर बहुत तनाव है क्या, सरहदों पर बहुत तनाव है क्या, कुछ पता तो करो चुनाव है क्या। আমরা তো শুনেছি যখনই প্রশ্ন ওঠে বস্ত্র কি খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। ফ্যাসিজম এক অজানা শত্রু তৈরি করে। যে দেশ আমাদের কাছে 3 বার যুদ্ধে হেরেছে, যার অর্থনীতি খুব খারাপ, সেই দেশকে শত্রু বানিয়ে বাকি সব সমস্যাকে ঢাকা দাও। আনো বালাকোট, আনো সার্জিক্যাল স্ট্রাইক, সিয়াচিন, উগ্র জাতীয়তাবাদ। এবং এখানেই থামে না খেলা। এখানে যারা বিরোধী, যারা অন্য সুরে কথা বলছে, যারা একমত নয়, তাদের দেশদ্রোহী বানাও, তাদের বিশ্বাসঘাতক বলো, দেশের মানুষকে বলো এই গদ্দারদের গুলি করে মারতে হবে। এই প্রচারেই নাথুরাম গডসেরা হাতে পিস্তল তুলে নেয় এখনো 30 জানুয়ারিতেই। 3, মিডিয়া কিনে নাও, কিনে নাও তাদের মালিক, সাংবাদিকদের। তারপর মিথ্যে মিথ্যে মিথ্যা, প্রতিটা খবর এক নতুন মিথ্যে তৈরি করবে, যা আপনাকে প্রভাবিত করবে প্রতিটা মুহূর্ত। প্রতিটা কবি সম্মেলন থেকে ছড়ানো হবে বিষ, সিনেমাতে থাকবে লুকিয়ে কেউটে সাপ। আপনি তার বিষের ছোবলে নীল হয়ে যাবেন, কিন্তু মজা পাবেন। এই ছবি আপনাকে দেশপ্রেম, উগ্র জাতীয়তাবাদ শেখাবে। আপনি দেশের উদার মানুষ, তাদের তোলা প্রশ্নকে কখন যেন বিরোধিতা করতে শুরু করবেন। মগজ ধোলাই যন্ত্র। টিভি চ্যানেলের সাংবাদিকদের একবারের জন্য এই প্রশ্ন তুলতে দেখা যাবে না যে দেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন না কেন। নির্বাচনে বিজেপি জিতছে, অ্যাঙ্কারের মুখ উদ্ভাসিত, মানে হুজুর দেখুন আপনার হতে পারে জয়ের কথা ভেবে আমরা কতটা পুলকিত। 4, হিউম্যান রাইটস, মানবাধিকার উবে যায় ততটাই যতটা জাঁকিয়ে বসে ফ্যাসিজম। আদালত থেকে শুরু করে বাকি প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নেওয়া হয় এবং মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। ইহুদিদের তো মারতই, গুলি করে মারতো, কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে মারতো। এ তো তাদের ঘোষিত পরিকল্পনা। কোনো পড়শি ইহুদিকে আপনি সাহায্য করেছেন? আপনি করেননি, আপনার বাবা করেছেন বা আপনার ছোট ভাই, ব্যাস আপনি পরদিন জেলে। এটা ছিল জার্মানির ইতিহাস। অনেকেই জানেন না, বলি শুনুন। কারোর ছেলে অন্ধ বা স্প্যাস্টিক বা বোবা, প্রথমে এই হেরিডিটারি রোগকে ও রোগীকে চিহ্নিত করা হতো। তারপর তাকে শুধু নয়, তার বংশের সন্তান উৎপাদনক্ষম, মানে তাদের বাচ্চা হতে পারে সেরকম পুরুষ বা নারীদের হত্যা করা হতো, যাতে করে সেই রোগ ছড়িয়ে না পড়ে। ভাবুন তো, একেই ফ্যাসিজম বলে। বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার আসি ফ্যাসিজমের অন্যান্য লক্ষ্যে। 5, শত্রু তৈরি করা, যার বিরুদ্ধে সমস্ত জাতিকে নেতার পক্ষে আনা হবে। প্রথমে কমিউনিস্ট, কারণ এরা রাইক্সট্যাগে আগুন ধরিয়েছে, এরা গণতন্ত্র চায় না, এরা রাশিয়ান দানবদের বন্ধু। তারপর ইহুদি। ইহুদিদের বাঁচার কোনো অধিকার নেই, সাফ কথা। পালাতেও দেওয়া হবে না, ডিটেনশন ক্যাম্প, কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখো, তারপর তাদের মারো, তারপর লিবারেলদের, তারা প্রতিবাদ করে। আমাদের দেশে টুকরে টুকরে গ্যাং, এরা কারা, কোথায় থাকে? যদি আছে তো তাদের ধরছো না কেন? তাদের বিচার হচ্ছে না কেন?
আরবান নকশাল, এরাই বা কারা? এদের বিচার হচ্ছে না কেন? কেউ জানে না, কিন্তু শত্রু তৈরি হচ্ছে আমাদের দেশেও। পরের পয়েন্ট 6, ধর্ম আর সরকার। দেশকে মিলিয়ে দাও, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দাও, সংখ্যালঘুরা যাতে সবসময় আতঙ্কে থাকে তার ব্যবস্থা করো, এটাই ফ্যাসিজম। এবং মাঝে মধ্যেই পিটিয়ে মারো, ধর্ষণ করো, আগুন লাগাও, পুলিশ দাঁড়িয়ে দেখবে, আদালত ছেড়ে দেবে, যান আপনারা সমাজ সেবা করুন বলে জেলের বাইরে পাঠিয়ে দেবে। প্রতিটা বিষয়ের সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া হবে। 7, অসাধু ব্যবসায়ী আর তাদের দুর্নীতি। হিটলারের জমানায় দেখা গেছে এমনকি বিরাট বড়লোক ইহুদিও তার অর্থের বিনিময়ে প্রাণ বাঁচিয়েছে। প্রতিদিন টাকা সোনা গয়না দিয়ে তারা নিজেদের বাঁচাতো। আমাদের দেশের দিকে তাকান, বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদি, পুষ্পেশ বৈদ্য, আশিস জওয়ান পুত্র, সানি কালরা, আরতি কালরা, সঞ্জয় কালরা, যতীন মেহতা, উমেশ পারেখ, রাজীব গোয়েল, 28 জন মিলে 10 লক্ষ কোটি টাকা নিয়ে কেটে পড়েছে। 10 লক্ষ কোটি। একজনও পাকিস্তানি নয়, আরবান নকশাল নয়, মুসলমানও নয়, কিন্তু ওই বিজয় মালিয়াকে বাদ দিলে প্রত্যেকে কি আশ্চর্য গুজরাটের বাসিন্দা। 8, এক দেশ এক নেতা এক ভাষা এক আইনের কথা বলা। এটাও ওই ফ্যাসিস্টদেরই শিক্ষা। নেতা একজন, বাকিরা ল্যাম্পপোস্ট। দেশ একটাই, সভ্যতা একটাই, ভাষা একটাই। আপনার বাংলা ভাষায় লেখা জাতীয় সঙ্গীত সিনেমা হলে জানা গানা মানা দ্রাবিড় উৎকালা বাঙ্গা না, প্রতিবাদ করা যাবে না। পারলে কালই হিন্দি রাষ্ট্র ভাষা করে দেয়। খেয়াল করেছেন সমস্ত আইনক্সে? হ্যাঁ, বাংলার সমস্ত আইনক্সে কিভাবে মাছ মাংস ডিম উবে গেল, সব নিরামিষ। মধ্যপ্রদেশে নতুন সরকার, রাজস্থানের বিধায়ক জিতেই ফতোয়া দিয়েছেন মাছ মাংস বিক্রি করা যাবে না, আলাদা লাইসেন্স নিতে হবে। এবার লাইসেন্স দেওয়া হবে না, চুকে গেল। বাধ্যতামূলকভাবে নিরামিষ। কেন? উত্তর নেই। মানে এক খাবার। বিজয় বর্গীয় চিড়ে খায় না তো আপনিও খাবেন না, না হলে আপনি বাংলাদেশি। ফ্রিজে গরুর মাংস থাকতে পারে, এই অনুমানের উপর ভিত্তি করে গুজব, এবং একলাখ আহমেদকে পিটিয়ে মেরে ফেলা হলো। এক খাবার চাই। আমি যেটা বলতে চাইছিলাম, ভালো দল খারাপ দল, কাজ করে কাজ করে না, মানুষ তাকে সরিয়ে আরেকজনকে আনবে, সেও যে কাজ করবে তারও নিশ্চয়তা নেই। সেও হয়তো চুরি করবে, কিন্তু শেষ বেলায় আপনার একটা সংবিধান আছে, আইন আছে, আদালত আছে, ভোট আছে, কিছু না হলে গান্ধী মূর্তি আছে ধর্ণা দেবার জন্য। কিন্তু ফ্যাসিজম এক অন্য ব্যবস্থা। এখানে একবার ঢুকে পড়লে এক বিরাট দীর্ঘকালীন লড়াই, যুদ্ধ, একেবারে শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিস্টরা তাদের বিষ ছড়িয়ে যাবে। খারাপ সরকার মানুষের শত্রু, চোর সরকার মানুষের শত্রু, কিন্তু ফ্যাসিস্ট সরকার মানবতার শত্রু। ঠিক তাই জীবনের শেষ প্রান্তে এসে রবি ঠাকুর বলছেন, এ এক সভ্যতার সংকট। সমস্ত ইউরোপে বর্বরতা কি রকম নখদন্ত বিকাশ করে বিভীষিকা বিস্তার করতে উদ্যত, এই মানব পীড়নের মহামারী পাশ্চাত্য সভ্যতার মজ্জার ভিতর থেকে জাগ্রত হয়ে উঠে আজ মানবাত্মার অপমানে দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত বাতাস কলুষিত করে দিয়েছে। আমাদের হতভাগ্য, নিঃসহায়, নিরন্ধ্র অকিঞ্চনতার মধ্যে আমরা কি তার কোনো আভাস পাইনি?
দেরি হবার আগেই। তাই আমাদের মানুষকে এই কথাগুলো বোঝাতে হবে, বলতে হবে। গণতান্ত্রিক ধ্যান ধারণা, বহু স্বরের কথা জোর দিয়ে বলতে হবে। বলতে হবে ধর্মনিরপেক্ষতার কথা। আমরা যদি মানুষকে বুঝিয়ে সঙ্গে নিয়ে এই ফ্যাসিবাদের উত্থানকে রুখতে না পারি, তাহলে অনিবার্য ফ্যাসিবাদ দেশকে, সমাজকে ধ্বংস করবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।